শুভ সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। বিগত কয়েকদিনের ক্লাসে তোমাদের থিওরি পোর্শনের প্রথম অধ্যায়টি সম্পূর্ণ হলো। আজ আলোচনা করব থিওরির দ্বিতীয় অধ্যায়, যেখানে রয়েছে ক্ষয় চক্রের ওপর আলোচনা। তাহলে শুরু করছি আজকের ক্লাস, ক্ষয় চক্র। আচ্ছা, প্রত্যেক ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, যার মাধ্যমে ভূমিরূপটি একটি শ্রেণীবদ্ধ, সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে বিবর্তিত হতে থাকে। এই বিবর্তনের ফলে ভূমিভাগ প্রারম্ভিক অবস্থা থেকে ধারাবাহিকভাবে ভূমিরূপ সৃষ্টির মধ্য দিয়ে অন্তিম অবস্থায় পৌঁছয়। ক্ষয়চক্রের সংজ্ঞা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এভাবে বলা যেতে পারে, উত্থিত কোনো ভূমিভাগ ক্ষয় কার্যের ফলে প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রম অনুসারে কতগুলি অন্তর্বর্তী পর্যায়ের মধ্য দিয়ে একদম শেষ অবস্থায় অর্থাৎ সমপ্রায় ভূমিতে পৌঁছনোকে অথবা ক্ষয়ের নিম্ন সীমায় পৌঁছনোকে ক্ষয় চক্র বলে। এই ক্ষয় চক্রের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন আমেরিকার ভূগোলবিদ উইলিয়াম মরিস ডেভিস। তিনি 1884 থেকে 1899 সালের মধ্যে তার ক্ষয় চক্রের মডেলটির বিকাশ ঘটান। তিনি একে বলেন স্বাভাবিক ক্ষয়চক্র। কেন স্বাভাবিক? কারণ তার বর্ণিত ক্ষয়চক্রটি নদী দ্বারা ভূমিরূপের পরিবর্তনকে ইঙ্গিত করে। দেখা গেছে পৃথিবীর 70% ভূমিরূপ নদীর কার্যের ফলেই গড়ে ওঠে, তাই তিনি ক্ষয়চক্রটিকে বলেছেন স্বাভাবিক ক্ষয়চক্র। তার মতে কোনো অঞ্চলের ভূমিরূপ নির্ভর করে সেই অঞ্চলের শিলার গঠন, ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং সময় বা পর্যায়ের ওপর। তাই তিনি বলেছেন, ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। স্ট্রাকচার বলতে শিলার গঠন, প্রসেস বলতে ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং টাইম বলতে বোঝায় সময় বা পর্যায়। কিভাবে ধারাবাহিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটে এটা উনি স্পষ্টভাবে বোঝানোর জন্য উনি ক্ষয়চক্রকে 3টি পর্যায়ে ভাগ করেন: যৌবন পর্যায়, পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়। আচ্ছা, ডেভিসের ক্ষয়চক্র ভূপৃষ্ঠে কার্যকর হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। আমরা আগে সেগুলো দেখে নিই। ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলীগুলি কি কি। উনি বলছেন, ভূ আলোড়নের প্রভাবে কোনো ভূভাগ সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে উত্থিত হবে। সেই ভূ আলোড়নটা ধরে নাও পাত সংস্থান তত্ত্বে যেরকম পড়ে এসেছো, দুটি পাতের ধাক্কা লেগে মাঝখানের পলি গঠিত অঞ্চলটি উত্থিত হয়। ভূমিভাগের ভূতাত্ত্বিক গঠন হবে সরল ও একই প্রকার শিলালক্ষণযুক্ত, পরপর কঠিন ও কোমল শিলায় সজ্জিত থাকবে এবং ভূমির প্রাথমিক ঢালটা হবে সমুদ্রমুখী। ক্ষয়চক্র যতক্ষণ চলবে ততক্ষণ ভূমিটি অনড় অবস্থায় বা স্থিতাবস্থায় থাকবে। অঞ্চলটি আর্দ্র জলবায়ুর অন্তর্গত হবে, যেখানে নদীর ক্ষয় প্রাধান্য পাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উত্থান হবে প্রায় উল্লম্বভাবে এবং এই উত্থানের হার এত দ্রুত হবে যে উত্থান সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত ভূমিভাগ বিশেষ ক্ষয়প্রাপ্ত হবে না। ভূমিরূপের বিবর্তন একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী ঘটতে থাকবে। ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত এই নদী তার ক্ষয় করে যেতে থাকবে। কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ না উত্থিত ভূমি সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে। এবার এই ক্ষয়চক্র চলাকালীন যদি ভূমির পুনরায় উত্থান ঘটে, তাহলে নতুন একটি ক্ষয়চক্রের সূচনা হবে। এবার একটি চিত্রের সাহায্যে আমরা ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি বোঝার চেষ্টা করব। দেখো এই ছবিটি করব কি করে। এই চিত্রটির অনুভূমিক অক্ষ বোঝাচ্ছে সময়কে এবং উল্লম্ব অক্ষ বোঝাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতাকে। এই মডেলটিকে উনি 3 ভাগে ভাগ করেছেন: যৌবন, প্রৌঢ় বা পরিণত এবং বার্ধক্য। 3টে পর্যায়ে ভূমিরূপের কিভাবে বিবর্তন বা পরিবর্তন ঘটছে সেটা উনি ব্যাখ্যা করছেন। ধরো যৌবন পর্যায়ে ভূমির বৈশিষ্ট্য। সমুদ্রপৃষ্ঠ থেকে যৌবন পর্যায়ে ভূমির উচ্চতা সবচেয়ে বেশি থাকে। এর ফলে নদী ভূমিকে নিচের দিকে কাটতে থাকে, নিম্নক্ষয় করতে থাকে।
এর ফলে দেখা যায় সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় যৌবন পর্যায়ে। এই পর্যায়ে প্লাবন ভূমি, নদী দ্বারা যে বন্যা হয় তার ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। যৌবন পর্যায়ে এই প্লাবন সমভূমি গঠিত হতে দেখা যায় না। আচ্ছা, যৌবন পর্যায়ে পর্যায়ক্রমে যদি কঠিন এবং কোমল শিলা থাকে তাহলে ঢালের তারতম্যের ফলে জলপ্রপাত সৃষ্টি হয়। এই পর্যায়ে নদীবাহিত বোল্ডার অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশকে ক্ষয় করে অনেক গর্ত তৈরি করে, যাদের ফলে মন্থকূপ। এর ফলে নদী খাত দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্রমাগত নদী নিম্নক্ষয় করে যাওয়ার ফলে শৈলশিরার শীর্ষদেশ এবং উপত্যকার তলদেশের মধ্যে উচ্চতা, আপেক্ষিক উচ্চতা বৃদ্ধি পায়। এই হচ্ছে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য। এরপর শুরু হচ্ছে পরিণত বা প্রৌঢ় পর্যায়। পরিণত অবস্থার প্রথম ভাগে ভূমির সম্ভাব্য উচ্চতা সবচেয়ে বেশি থাকে। এই অবস্থায় ঢাল আস্তে আস্তে মসৃণ হতে থাকে, ফলে যৌবনে যে জলপ্রপাতগুলো সৃষ্টি হয়েছিল পরিণত পর্যায়ে সেই জলপ্রপাতগুলো অন্তর্হিত হয়ে যায়। এই সময় প্লাবন ভূমি উপত্যকার অনেকটা অংশ জুড়ে বিস্তৃত থাকে এবং প্লাবন ভূমি প্রশস্ত হওয়ার জন্য নদী এখানে বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়। পরিণত অবস্থার শেষ দিকে দেখা যায় নদীর নিম্নক্ষয় থেকে পার্শ্বক্ষয়টা বেশি হয়, অর্থাৎ উপত্যকার গভীরীকরণের থেকে প্রশস্তকরণটা বেশি হয়। এরপর হচ্ছে বার্ধক্য অবস্থা। বার্ধক্য পর্যায়ে উপত্যকা আরো বেশি প্রশস্ত এবং মৃদু ঢালযুক্ত অবস্থায় থাকে। এখানে সুপ্রশস্ত প্লাবনভূমি সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়। প্লাবনভূমিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং জলাভূমি তৈরি হয়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কাছে তোমরা পড়ে এসেছো আগেই। আর বিস্তীর্ণ অঞ্চল ক্ষয় সীমা নিকটে অবস্থান করে। স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রের উপরিতলটা। তাহলে বার্ধক্য পর্যায়ের শেষের দিকে ভূমি এই সমুদ্রপৃষ্ঠে প্রায় সমতলে চলে আসে। এই সময় সৃষ্টি হয় বিস্তৃত অঞ্চল জুড়ে বৈচিত্র্যহীন সমতল ভূমি, যাকে বলা হয় সমপ্রায় ভূমি। পুরোপুরি সমতল নয়, প্রায় সমভূমি। কেন সমপ্রায় ভূমি? কারণ দেখা গেছে যে বার্ধক্য অবস্থায় ভূমির ঢাল একদম কমে যাওয়ার ফলে নদীর ক্ষয়কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও কিছু কঠিন শিলায় গঠিত অংশ টিলার আকারে বা ছোট ছোট পাহাড়ের আকারে এই সমভূমিটার উপর অবস্থান করে, তাই একে বলে সমপ্রায় ভূমি। আর টিলাগুলোকে বলা হয় মোনাডোনক। যেমন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনেছ, গালুডিতে রয়েছে পাট মাহুলিয়া পাহাড়। এগুলো হচ্ছে গঙ্গা নদীর একদম নিম্ন প্রবাহে অবস্থিত কিছু মোনাডোনকের উদাহরণ, যেটা বার্ধক্য পর্যায়ে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের তিনটে পর্যায়। ডেভিসই প্রথম ব্যক্তি যিনি স্বাভাবিক ক্ষয়চক্রকে বিজ্ঞানসম্মতভাবে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করেন। তা সত্ত্বেও ওনার তত্ত্বের কিছু সমালোচনাও রয়েছে। সমালোচনাগুলো কি কি? উনি বলছেন যে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উত্থান প্রায় উল্লম্বভাবে হবে। শর্তগুলোর কথা তোমরা যদি মনে করো তাহলে ওখানে উনি বলেছিলেন যতক্ষণ ভূমির উত্থান ঘটবে ততক্ষণ ক্ষয়কাজ শুরু হবে না, কিন্তু বাস্তবে সেটা অসম্ভব। ক্ষয় সঞ্চয় এটা চলতেই থাকে, নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। আরেকটা শর্তের কথা উনি বলেছিলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উত্থান অত্যন্ত দ্রুত হারে হবে, কিন্তু পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী এটি সম্ভব নয়। এখানে ভূমির উত্থান ধীর গতিতে হয়। হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে 12 কোটি বছর ধরে। আচ্ছা, উনি বলছেন যে পরপর এই যৌবন, প্রৌঢ় এবং বার্ধক্য অবস্থায় ভূমিরূপ বিবর্তিত হবে, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। ধরো বার্ধক্য অবস্থায় এসে যাওয়ার পরেও যদি ভূ আলোড়নে সেখানকার ভূমি উত্থিত হয়, তাহলে নতুন করে কিন্তু আবার সে যৌবন অবস্থায় ফিরে যাবে, নতুন করে ক্ষয়চক্র শুরু হবে। অর্থাৎ একটা ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার পরেও, সম্পূর্ণ হওয়ার আগেও আরেকটি ক্ষয়চক্র শুরু হয়ে যেতে পারে, যেটা উনি ওনার প্রথম মডেলে বলেননি। আচ্ছা, এই হচ্ছে ওনার কিছু সমালোচনা। তা সত্ত্বেও তার মডেলটি যেহেতু অতি সরল এবং ভূমিরূপ বিশ্লেষণ এবং শ্রেণী বিন্যাসে অত্যন্ত প্রায়োগিক, তাই তাকে ক্ষয়চক্রের জনক বলা হয়। এই হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। এরপর আসি শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের কথায়। শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র সাধারণত মরুভূমি অঞ্চলে দেখা যায় এবং এই ক্ষয়চক্রের ধারণাটিও প্রথম দিয়েছিলেন W.M. ডেভিস।
ক্ষয়চক্র মূলত আবহবিকার, প্রবহমান জলধারা এবং বায়ু এই তিনটের সম্মিলিত প্রভাবে ঘটে থাকে। তাই শুষ্ক অঞ্চলে এক ধরনের মিশ্র প্রকৃতির ভূমিরূপের সৃষ্টি হয়। ডেভিস শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রকেও যৌবন, পরিণত এবং বার্ধক্য এই তিনটে পর্যায়ে ভাগ করেছেন, স্বাভাবিক ক্ষয়চক্রের মতোই। তবে এক্ষেত্রে স্বাভাবিক ক্ষয়চক্রে যেমন নদী প্রধান ভূমিকা পালন করে, শুষ্ক অঞ্চলে কিন্তু শুধু নদী নয়, বায়ু এবং আবহবিকার তিনটে এজেন্ট একসাথে কাজ করে। তাহলে এবার আমরা দেখি শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি কি কি। ক্ষয়কার্যের প্রথম অবস্থায় ক্ষণস্থায়ী অনুগামী নদী পর্বতের ঢালে র্যাভাইন বা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। ক্ষয়িত পদার্থ পর্বতের ঢাল বরাবর নেমে এসে উপত্যকার নিম্নাংশে সঞ্চিত হয় এবং সেগুলি সঞ্চিত হয়ে পর্বতের পাদদেশে একটা ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে, যাকে বলে পলল শঙ্কু। এবার সেই পলল শঙ্কুর ওপর দিয়ে যে নদীগুলি প্রবাহিত হয়, যেহেতু সেটা মরুভূমি অঞ্চল বা শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাত খুব কম, নদীতে জলের পরিমাণ কম, তাই অধিকাংশ নদী ওই পলল শঙ্কুর মধ্যে হারিয়ে যায়। আচ্ছা, মস্তক ক্ষয়ের ফলে নদী গ্রাস হয় আর উপত্যকার তলদেশে অনুস্রাবিত জল মানে ভূ অভ্যন্তর থেকে উঠে আসা জল সঞ্চিত হয়ে সেখানে একটি সাময়িক হ্রদের সৃষ্টি করে, যাকে বলে প্লায়ার হ্রদ। প্লায়ার হ্রদের জল যখন শুষ্ক ঋতুতে বাষ্পীভূত হয়ে যায়, তখন হ্রদের চারপাশে লবণের সঞ্চয় ঘটতে দেখা যায়। যেই শুষ্ক ঋতু এলো, প্লায়ার সমস্ত জল বাষ্পীভূত হয়ে গেল, তখন শুরু হয় বায়ুর কার্য। এই সময় বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়ে উপত্যকায় অনেক আঁচড়ের মতো দাগ এবং বায়ুতাড়িত গর্তের সৃষ্টি করে। আচ্ছা, স্বাভাবিক ক্ষয়চক্রে এবং বালি রাশি বায়ুতাড়িত হয়ে উপত্যকার যেখানে সেখানে ছোট ছোট বালির পাহাড় বা বালিয়ারি গঠন করে। স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন অবস্থায় আমরা দেখেছি ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে পর্বতের ক্ষয় এবং সেই ক্ষয়জাত পদার্থ উপত্যকার তলদেশের সঞ্চয় একই সাথে ঘটতে থাকে বলে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ভূমির আপেক্ষিক উচ্চতা কমেই যায়। আচ্ছা, এরপর হচ্ছে পরিণত অবস্থা। এই হচ্ছে পরিণত অবস্থার চিত্র। ক্ষয়ের মাধ্যমে পর্বতের পশ্চাৎপসরণ ঘটতে থাকে, পর্বত পিছু হটতে থাকে। এই পিছু হটতে থাকা পর্বতের পাদদেশ থেকে উপত্যকা পর্যন্ত মৃদু ঢালযুক্ত সমভূমির সৃষ্টি হয়। এরা বিস্তৃত হয়ে মিশে যায় প্লায়া সমভূমির সাথে বা প্লায়ার হ্রদের সাথে। এই ঢালকে দুভাগে ভাগ করা হয়। ঢালের নিম্নাংশে পর্বত থেকে নেমে আসা নদী দ্বারা বিধৌত নুড়ি, কাঁকড়, বালি সঞ্চিত হয়ে একটা পলল শঙ্কু দ্বারা সমভূমি সৃষ্টি হয়, যাকে বলছে বাজাদা। বাজাদার ঊর্ধ্বাংশে ভূমিভাগ নগ্ন শিলা দ্বারা আবৃত থাকে, যার উপর পলির পাতলা আস্তরণ দেখা যায়, একে বলছে পেডিমেন্ট। আর পর্বতগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে, যাদের বলে ইনসেলবার্জ। অর্থাৎ পরিণত অবস্থায় আমরা তিন প্রকার ভূমিরূপ গঠিত হতে দেখলাম: ইনসেলবার্জ, পেডিমেন্ট, বাজাদা। প্লায়া হচ্ছে মরু অঞ্চলের সাময়িক হ্রদ। আচ্ছা, এরপর শুরু হচ্ছে বার্ধক্য অবস্থা। জলের কাজ যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, অর্থাৎ জল যখন সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায়, তখন শুরু হয় মরু অঞ্চলে বায়ুর কাজ। প্লায়ায় বাহিত বা বাজাদায় সঞ্চিত সমস্ত পলি এই সময় বায়ুতাড়িত হয়ে উড়ে গিয়ে অন্য জায়গায় জমা হয়ে তৈরি করে লোয়ের সমভূমি। আচ্ছা, বার্ধক্য অবস্থায় ভূমিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে একটা সমতল ভূমি সৃষ্টি করলেও কিছু ক্ষয় প্রতিরোধী শিলা দ্বারা গঠিত অংশ উঁচু টিলার আকারে অবস্থান করে, যাদের বলে ইনসেলবার্জ। যেটা স্বাভাবিক ক্ষয়চক্রে আমরা পেয়েছিলাম মোনাডোনক, তেমনি মরু অঞ্চলের ক্ষয়চক্রে এদের বলা হয় ইনসেলবার্জ। এই পর্যায়ে বায়ু সৃষ্ট গর্ত, বায়ুতাড়িত গর্ত এবং বালিয়ারির সংখ্যা আরও বেড়ে যায়, যৌবন অবস্থার থেকে আরও বেড়ে যায় এবং অবশেষে ক্ষয়িত পদার্থ সম্পূর্ণরূপে অপসৃত হয়ে গেলে একটা সমতল ভূমি সৃষ্টি করে। এবং এই অপসৃত হতে হতে দেখা যায় ভূ অভ্যন্তরে জমে থাকা জল ওপর দিকে উঠে এসে মরুভূমিতে সৃষ্টি করেছে মরুদ্যান, যেখানে স্থায়ী ভৌম জলস্তর ভূমিভাগের ওপরে উঠে আসছে। এটাই হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের শেষ সীমা। মরুদ্যান গঠিত হওয়ার পর কিন্তু আর ক্ষয়কাজ চলতে পারে না। এই হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র।
সমালোচনা কি? ডেভিস প্রবর্তিত শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণাটি কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের পর্বতবেষ্টিত মরুভূমির ক্ষেত্রেই প্রযোজ্য। পৃথিবীর অন্যান্য মরু জলবায়ুর ক্ষেত্রে এই মডেলটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এই হচ্ছে দুটো ক্ষয়চক্র। এবার দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে, স্বাভাবিক ক্ষয়চক্রের সাথে মরু ক্ষয়চক্রের পার্থক্য বইতে টেবিল করে দেওয়া আছে, পড়ে রাখবে। পেডিমেন্টের সাথে বাজাদার পার্থক্য যা দিতে পারে। আরেকটা দিতে পারে সমপ্রায় ভূমি আর পাদ সমভূমি। দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের একদম বার্ধক্য পর্যায়ে যে সমতল ভূমিটা সৃষ্টি হয় সেটা আগেই বললাম, যাকে বলে সমপ্রায় ভূমি। কিন্তু শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় যে সমতল ভূমিটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে পেডিপ্লেন বা পাদ সমভূমি। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটা বইতে দেওয়া আছে, এটাও পড়ে রাখবে। এরপর চলে আসি একদম শেষ পর্যায়ে স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত। আচ্ছা, স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা অনুযায়ী আমরা দেখলাম ভূমিভাগ পর্যায়ক্রমে যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে একদম শেষ পর্যায়ে সমপ্রায় ভূমিতে পরিণত হয়। তাহলে ক্ষয়চক্রটা ডেভিস বলছে সম্পূর্ণ হচ্ছে। কিন্তু ক্ষয়চক্র চলাকালীন যদি সমুদ্রপৃষ্ঠ উত্থিত হয় তাহলে ক্ষয়চক্র তার আগেই সম্পূর্ণ হয়ে যাবে, সময়ের আগেই, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়ে যাবে। আবার অন্যদিকে যদি সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটে তাহলে ক্ষয়চক্র শেষ হতে আরো দেরি লাগবে, নদী ভূমিকে আরো ক্ষয় করবে, তবে ক্ষয়চক্র শেষ হবে। তাহলে এই যে আকস্মিকভাবে সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটে যাওয়া বা অবনমন, এর ফলে স্বাভাবিক ক্ষয়চক্রের একটা ব্যাঘাত বা বিঘ্ন ঘটে, একেই বলছে স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত। এর ফলে কি হয়? ভূমিরূপের পুনর্যৌবন লাভ ঘটে, রেজুভিনেশন অফ ল্যান্ডফর্ম। সমুদ্রপৃষ্ঠের পতন হলে অথবা অন্য কোনো কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে নদী তখন ওই পুরনো ভূভাগকে নতুন উদ্যমে আবার ক্ষয় করতে শুরু করে। তাই দেখা যায় যে বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমিতে পৌঁছে যাওয়ার পরও ভূমির উচ্চতা বেড়ে গেল, নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে গেল, নদী তখন আবার সেই যৌবন পর্যায়ের মতো ভূমিরূপ সেখানে নতুন করে সৃষ্টি করে আগের ভূমিরূপের ওপর তাকে সুপার ইম্পোজ করে দিল, অধ্যারোপ করে দিল। একেই বলছে ভূমিরূপের পুনর্যৌবন লাভ। এর ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় আমরা এবার সেগুলো দেখব। ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, প্রথমে আছে দেখো উপত্যকার মধ্যে উপত্যকা। ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে ঊর্ধ্ব উপত্যকার পুরনো ঢালের সঙ্গে নতুন উপত্যকার খাড়া ঢালের মধ্যে একটা ভূমিরূপের অসঙ্গতি লক্ষ্য করা যায়। আচ্ছা, পুনর্যৌবন কখন ঘটে? পার্থক্য অবস্থায় পৌঁছে যাওয়ার পরও যখন নতুন করে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আগের উপত্যকাটা নিশ্চয়ই অনেক চওড়া হয়ে গিয়েছিল, এই অবস্থায় নদী আবার ক্ষয় করার ক্ষমতা ফিরে পেল। তখন সে নতুন করে ওই পুরনো উপত্যকার মধ্যেই নতুন করে আবার নিম্নক্ষয় করে সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করলো। এর ফলে দেখা যায় পুরনো উপত্যকার ঢালের সঙ্গে নতুন উপত্যকার ঢালের একটা পার্থক্য ঘটে গেল, এবং এই নবীন উপত্যকার যদি আড়াআড়ি প্রস্থচ্ছেদ করা যায় তাহলে দেখা যাবে এই উপত্যকাটা মনে হয় যেন পুরনো উপত্যকার মধ্যে আটকে আবদ্ধ হয়ে পড়েছে বা অধ্যারোপিত হয়েছে। একেই বলে উপত্যকার মধ্যে উপত্যকা। আচ্ছা, এর পরের ভূমিরূপটা আছে দেখো নিক বিন্দু বা নিক পয়েন্ট। এই কালো যে ব্রেক লাইনটা দেখছো এটা হচ্ছে আগের সমুদ্রপৃষ্ঠ। আমরা জানি নদী এই সমুদ্রপৃষ্ঠ অবধি তার ক্ষয় কাজ করতে পারে, এটাই তার ক্ষয়ের শেষ সীমা। এবার কোনো কারণে যদি সমুদ্রপৃষ্ঠ আগের থেকে বসে যায় তাহলে কি হলো? ভূমির উচ্চতা বেড়ে গেল, আগে যা ছিল তার থেকে বেড়ে গেল। এবার নদী তো উচ্চতা বেড়ে যাওয়ার ফলে আবার ভূমিকে ক্ষয় করতে থাকবে। তাহলে যে পুরনো সমুদ্রপৃষ্ঠ বসে গিয়ে যখন নতুন সমুদ্রপৃষ্ঠ তৈরি হলো, নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে গেল। এর ফলে দেখা যায় যে পুনর্যৌবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নতুন উপত্যকার খাড়া ঢালের একটা বিন্দুতে মানে সংযোগ ঘটেছে আর কি। এই বিন্দুটাকেই বলা হয় নিক বিন্দু। এই নিক বিন্দুতে যেহেতু দেখো ঢালের পার্থক্য একটা তৈরি হয়, তাই এইখান দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে তখন এখানে জলপ্রপাত তৈরি হয়, তাই নিক বিন্দুতে জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এরপর আছে নদী মঞ্চ।
নদীর দুপাশে অনেক সময় এক বা একাধিক ধাপ বা মঞ্চ দেখতে পাওয়া যায়। পুনর্যৌবন প্রাপ্তি ঘটলে নদী উল্লম্বভাবে নিচে কেটে বসে যায়। ফলে পূর্বেকার নদী উপত্যকার মঞ্চগুলো, পরিত্যক্ত মঞ্চগুলো নদীর দুপাশে মঞ্চের মতো, মানে এগুলো আসলে প্লাবন সমভূমি, এগুলো মঞ্চের মতো নদীর দুপাশে অবস্থান করে। এটাই বলছে নদী মঞ্চ। যদি উপত্যকার উভয় পাশে এরা সমান উচ্চতায় অবস্থান করে তাহলে তাকে বলে যুগল নদী মঞ্চ। আর যদি দুদিকের উচ্চতা বা ঢাল সমান না থাকে তাহলে তাকে বলে অযুগল নদী মঞ্চ। আরেকটি আছে খোদিত নদী বাঁক। পরিণত আর বার্ধক্য অবস্থায় আমরা জানি নদী বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়, কিন্তু পুনর্জন্ম লাভ ঘটলে নদী যেহেতু পার্থক্য অবস্থায় পৌঁছে যাওয়ার পরও আবার নিম্নক্ষয় করতে শুরু করে, তাই দেখা যায় নদী বাঁকের মধ্যে উল্লম্বভাবে কেটে বসে যায়। শুধু উল্লম্বভাবে নয়, সাথে যদি নদী পার্শ্বক্ষয় করতে থাকে তাহলে বাঁকগুলো কেটে বসে যাওয়ার সাথে সাথে পাশের দিকেও সরতে থাকে। এদেরই বলা হয় খোদিত বা কর্তিত নদী বাঁক। এই বাঁকের দুদিকের প্রাচীর বা ঢাল যদি সমান থাকে তাহলে তাকে বলে সমখাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। কিন্তু যদি ঢাল মানে দুদিকের প্রাচীর সমান না হয়, অর্থাৎ একদিকে একটু পার্শ্বক্ষয়টা বেশি হলো, তাহলে দেখা যায় দুদিকের প্রাচীর মানে বাঁকের দুদিকে প্রাচীরের ঢাল সমান থাকে না, তখন তাকে বলে অসমখাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। এই হচ্ছে পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে আজকে আমরা স্বাভাবিক ক্ষয়চক্র জানলাম, শুষ্ক ক্ষয়চক্র, এবং স্বাভাবিক ক্ষয়চক্রের যখন ব্যাঘাত ঘটে তখন পুনর্যৌবন লাভের ফলে ভূমিরূপগুলি সম্পর্কেও জানলাম। আজকের ক্লাসে এই পর্যন্তই। যতটা পড়ালাম বই দেখে একটু নিজেরা পড়ে রাখবে এবং পার্থক্যগুলো তৈরি করে রাখবে। এই চ্যাপ্টারের উপর শর্ট কোয়েশ্চেন আগেই পাঠিয়ে দিয়েছি, এবার বড় প্রশ্নের একটা লিস্ট করে তোমাদের পাঠিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।